একবার এক দূর প্রান্তের এক অদ্ভুত মহিলা একদিন সেখানকার সম্রাটের কাছে গেলেন। কেউ জানত না তিনি জাদুকরী নাকি পরী। যখন তিনি সম্রাটের সামনে পৌঁছালেন, তিনি বললেন, মহারাজ, আমি একজন অভাবগ্রস্ত বুড়ি। আমি পাথর আর তারা দেখে ভবিষ্যৎ বলে জীবন চালাই, কিন্তু মানুষ আমাকে ধোঁকাবাজ এবং জাদুকরী বলে অভিযুক্ত করে। মানুষ আমাকে পিটুনি দিয়ে এবং ব্যথা দিয়ে ফেলে, অথচ আমি নির্দোষ। আমি আপনার কাছে আবাস চাইতে এসেছি, যাতে আপনি একজন কমজোর মহিলার প্রতি দয়া করুন। সম্রাট এতে রুষ্ট হলেন এবং বাজারে মানুষ পাঠিয়ে ঘোষণা করলেন যে কেউ এই বুড়িকে বিরক্ত করবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। একদিন সেই বুড়ি আবার রাজপ্রাসাদে ফিরে এলেন এবং তার রক্ষককে সম্রাটের সাথে দেখা করার অনুমতি চাইলেন। যখন তাকে ভেতরে যেতে দেওয়া হলো, সম্রাট তাকে তার প্রয়োজন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বুড়ি বললেন, মহারাজ, আমি আপনার প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে একটি উৎসর্গ নিয়ে এসেছি। সম্রাট হেসে বললেন, সম্রাটদের কি উপহার বা পুরস্কারের প্রয়োজন আছে? কিন্তু তিনি জোর দিয়ে বললেন, আমি আপনাকে যা দেব তা আপনাকে পৃথিবীর সবচেয়ে বিশাল এবং সবচেয়ে প্রজ্ঞাবান সম্রাট বানাবে। সম্রাট তার কথায় বিস্মিত হলেন এবং তাকে উপহারটি একটি খেজুরের পাতা দিয়ে তৈরি বস্তা বের করলেন, যার মধ্যে একটি বড় মাছ ছিল। তিনি বললেন, আমি আপনাকে এটি নিজে রান্না করার পরামর্শ দিচ্ছি, কারণ আপনার ছাড়া আর কেউ এটি খেতে পারবে না। অন্যথায় তারা আপনার প্রজ্ঞা এবং জ্ঞান ভাগ করে নেবে। সম্রাট তার কথায় একটিও বিশ্বাস করছিলেন না, কিন্তু তিনি তাকে সম্মান জানাতে রাজি হলেন এবং কথা দিলেন যে তিনি তাই করবেন। বুড়ি চলে যাওয়ার আগে তিনি তাকে তার পরামর্শটি ভুলতে নিষেধ করলেন, অন্যথায় তিনি অনুতপ্ত হবেন। যখন বুড়ি চলে গেলেন, সম্রাট মাছটির দিকে তাকিয়ে ভাবলেন, যদি বুড়ি সত্যি বলে থাকেন। রাজপ্রাসাদে শামসালদিন নামে একজন দাস ছিল। সম্রাট তাকে দেখে মাছটি তার জন্য রান্না করতে বললেন এবং চেতাবনী দিলেন যে সে যেন তা না খায়, অন্যথায় তার মাথা কেটে ফেলা হবে। দাস মাছটি নিয়ে গেলেন, কিন্তু বিস্মিত হলেন এবং মনে মনে বললেন, কেন তিনি এটি প্রাসাদের প্রধান রাঁধুনিকে দিলেন না, এবং কেন তিনি আমাকে উমকি দিচ্ছেন। প্রতিদিন প্রাসাদের সবচেয়ে ভালো এবং সেরা মাছ আসে। যখন সে মাছটি পরিষ্কার করতে শুরু করল, সে দেখল এটি তার পরিচিত মাছের থেকে আলাদা। সে এর বিশাল আকারের জন্য আরও বিস্মিত হয়েছিল। যখন সে মাছটি গরম তেলে রাখল, তার সুগন্ধ ছড়াল। সে নিজেকে থামাতে পারল না এবং সামান্য একটি টুকরো খেয়ে দেখল। সে তার কানের মধ্যে একটি অদ্ভুত অনুভূতি অনুভব করল এবং তখনই সে একটি মৃদু কণ্ঠস্বর শুনতে পেল, এই গন্ধটি কত সুস্বাদু! আমাকে দাসকে ফাঁকি দিয়ে মাছটির স্বাদ নিতে হবে। দাস যখন তাকাল, সে তার পাশে একটি বিড়ালকে দেখল। সে হেসে বলল, আমি এমন জিনিস কল্পনা করতে শুরু করেছি যা অস্তিত্বহীন। আমি কিভাবে একটি বিড়ালকে কথা বলতে শুনতে পারি? কিন্তু সে যা দেখল এবং শুনল তাতে সে বিস্মিত হয়েছিল। পরপর সে মাছটির দিকে তাকিয়ে বলল, এই কারণেই সম্রাট আমাকে দায়িত্ব দিয়েছেন, রাঁধুনিকে নয়, কারণ তার খাবার চেখে দেখার অভ্যাস আছে। এখন সম্রাটকে বুঝতে দেওয়া যাবে না যে আমি এটি থেকে খেয়েছি। তারপর সে এর ওপর কিছু ময়দা এবং মশলা লাগিয়ে আবার তেলে রাখল। এটি আরও সুস্বাদু এবং সুস্বাদু হয়ে উঠল। তারপর সে এটি তার নেতা দিল। সম্রাট পেট ভরে খেলেন এবং তার দাস শামসালদিনকে বললেন, আমাদের জন্য 2টি ঘোড়া নিয়ে এসো, আমরা বনে একটু হাঁটতে যাব। সম্রাট এবং তার দাস শামসালদিন ঘোড়ায় চড়ে বনে গেলেন। তারা যখন সেখানে ছিল, দাসের ঘোড়া সম্রাটের ঘোড়ার দিকে ঘুরে বলল, আমি আস্তাবলে থাকতে থাকতে ক্লান্ত। এই সুন্দর প্রকৃতি আমি খুব সতেজ অনুভব করছি। সম্রাটের ঘোড়া বলল, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমরা তা করতে পারি না। যেই মানুষটি আমাকে চালাচ্ছে সে আরাম এবং ঘুমে অভ্যস্ত। যদি আমি দৌড়াই, সে পড়ে যাবে এবং তার হাড় ভেঙে যাবে। দাস যখন এই কথা শুনল, সে হেসে উঠল। সম্রাটও শুনলেন এবং রেগে চিৎকার করে বললেন, কি এমন হাসির কথা? দাস বলল, আমি এমন একটি কথা মনে করেছি যা আমাকে হাসিয়ে দিয়েছে। সম্রাট মনে মনে ভাবলেন, সে আমাকে ঠকানোর চেষ্টা করছে। সে কি ঘোড়ার কথা বুঝতে পেরেছে? তার মনে হতে লাগল যে তার দাস মাছটি চেখে দেখেনি তো। সতর্ক বাণী তার মনে পড়ল। তার মন খারাপ হয়ে গেল
তারা যখন প্রাসাদে ফিরে এলেন, সম্রাট তাকে দুপুরের খাবার আনতে বললেন। এবং বললেন, আমি চাই তুমি আমার পাশে এক গ্লাস পানি নিয়ে দাঁড়াবে, যতক্ষণ না আমার খাওয়া শেষ হয়। দাস তাই করল। তারা যখন খাচ্ছিলেন, দুটি চড়ুই পাখি ভবনে ঢুকল। একটি সোনারঙা চুল নিয়ে এসেছিল এবং অন্যটিকে বলল, আমি সোনারঙা চুলের রাজকন্যার কাছ থেকেই চুলটি এনেছি। অন্যটি এটি তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করল, কিন্তু চুলটি মাটিতে পড়ে গেল এবং এটি সোনার টুকরোর মতো একটি শক্তিশালী শব্দ করল। দাস ভয়ে পেয়ে গেল এবং তার হাত থেকে পানির গ্লাসটি পড়ে গেল। সম্রাট চিৎকার করে বললেন, গ্লাসটি পড়ে গেল কারণ তুমি চড়ুই পাখির কথা শুনেছ এবং বুঝেছ। তুমি এবার অস্বীকার করতে পারবে না যে তুমি মাছটি থেকে খেয়েছ। দাস তার হাঁটু গেড়ে বসে দয়া ভিক্ষা করতে লাগল এবং বলল, আমাকে ক্ষমা করুন মহারাজ। কিন্তু সম্রাট তার তলোয়ার তুলে তার ঘাড়ে আঘাত করতে গেলেন। যখন তিনি মাটিতে তাকালেন এবং সোনারঙা চুলটি দেখলেন, তিনি এর সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন। তিনি শামসাদ্দিনের দিকে তাকিয়ে বললেন, যদি তুমি এর মালিককে খুঁজে বের করতে পারো, আমি তোমাকে ক্ষমা করব। এখন তোমার যা দরকার তা নাও এবং সে সম্পর্কে কোনো খবর ছাড়া ফিরে এসো না, অন্যথায় আমি তোমার মাথা কেটে প্রাসাদের দরজায় ঝুলিয়ে দেব। শামসাদ্দিন তার প্রয়োজন মতো টাকা নিল, তার খাবারের থলে ভর্তি করল এবং তার ঘোড়ায় চড়ল। সে কোথায় যাচ্ছে তা না জেনেই সে চলতে শুরু করল। কয়েকদিন কেটে গেল। শামসাদ্দিন তার ঘোড়ায় চড়ে মরুভূমি এবং বনভূমিতে সোনারঙা চুলের রাজকন্যাকে খুঁজছিল। পরিশেষে সে নিশ্চিত হল যে তার ধ্বংস আসন্ন। তার কোনো পরিবার ছিল না যেখানে সে যেতে পারত, বা এমন কেউ ছিল না যাকে সে চিনত। সে তার লোভের জন্য নিজেকে দোষ দিল এবং সে এগিয়ে চলল, তবে সে আর কখনো অন্যের জিনিস স্পর্শ করবে না। এক রাতে সে যখন পথ চলছিল, সে দেখল যে শিকারীরা একটি আগুন জ্বালিয়ে রেখে গেছে। হঠাৎ একটি বাতাস বয়ে গেল এবং তার একটি স্ফুলিঙ্গ একটি গাছে পড়ল, যায় আগুন ধরে গেল। সে তার নিচে চিৎকার এবং দৌড়ানো শব্দ শুনতে পেল। যখন সে কাছে গেল, সে দেখল যে পিঁপড়ার একটি কলোনির দিকে আগুন এগিয়ে যাচ্ছে এবং সবাই তাদের ছোট বাচ্চাদের বের করার চেষ্টা করছে। শামস আল দিন তার ঘোড়া থেকে নেমে এলো এবং জ্বলন্ত ডালগুলি সরিয়ে দিল। সে তার ওপর মাটি ছুঁড়ে তা নিভিয়ে দিল। তখন পিঁপড়ারা আনন্দিত হয়ে উঠল এবং উল্লাস করতে শুরু করল। পিঁপড়ার রানী তার কাছে এসে বলল, আমাদের প্রতি তোমার এই দয়ার জন্য তুমি অনুতপ্ত হবে না। তারপর সে তার পথ চলতে লাগল এবং নিজেকে নিয়ে বিস্মিত হচ্ছিল। সে একটি তটভূমি পৌঁছাল এবং তটে একটি নৌকায় ৩ জন জেলেকে দেখতে পেল। তারা তাকে জিজ্ঞাসা করল যে সে এই দূরদেশে কি করছে। সে বলল, আমি সোনারঙা চুলের রাজকন্যাকে খুঁজছি। তারা একে অপরের দিকে তাকালো এবং তাকে বলল, আমাদের সাথে নৌকায় এসো, আমরা তোমাকে তার স্থান দেখিয়ে দেব। সে তাদের সাথে নৌকায় উঠল এবং যখন তারা তীর থেকে দূরে গেল, তারা তার মাথায় আঘাত করল। তারা তার টাকা নিয়ে তাকে সমুদ্রে ফেলে দিল। শামস আল দিন ডুবে যেতে শুরু করল, কিন্তু হঠাৎ একটি কাঠের তক্তা দেখতে পেল। সে তা ধরে আবার তীরে ফিরে এলো। সে তীরে বসে বিশ্বাস করতে পারছিল না যে সে ডুবে যাওয়া থেকে বেঁচে গেছে। সে দীর্ঘশ্বাস ফেলল এবং নিজেকে বলল, আমি সোনারঙার রাজকন্যাকে খুঁজি বের করার জন্য পাহাড় এবং উপত্যকা পার করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি এখন কি করব? তখন সে উপর থেকে তীক্ষ্ণ শব্দ শুনতে পেল। যখন সে তাকালো, সে আকাশে 2টি ঈগল দেখতে পেল। তাদের মধ্যে একজন অন্যটির ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মাটিতে ফেলল। যখন শামস আল দিন তার কাছে গেল, সে দেখল যে তার গুরুতর আঘাত লেগেছে। ঈগলটি তাকে কাছের একটি জায়গা থেকে কিছু গাছপালা আনতে বলল। শামস আল দিন ঈগলের দেখানো জায়গায় দ্রুত গেল
এবং অদ্ভুত গাছপালা দেখতে পেল যা সে আগে কখনো দেখেনি। সে কিছু তুলে নিয়ে তাড়াতাড়ি ফিরে এলো। ঈগলটি তাকে তার মুখে একটি গাছপালা চেপে দিতে বলল। শামস আল দিন তাই করল এবং কয়েক মুহূর্ত পরে তার ক্ষত সেরে গেল। শামস আল দিন খুব বিস্মিত হয়েছিল এবং সে যা দেখেছিল তা বিশ্বাস করতে পারছিল না। যখন ঈগলটি সুস্থ হয়ে উঠল, সে শামস আল দিনকে তার অবস্থা এবং এই দূর দেশে তার উদ্দেশ্য জিজ্ঞাসা করল। শামস আল দিন তার গল্প বলল এবং কিভাবে সে সোনারঙার রাজকন্যাকে খুঁজতে পাহাড় এবং উপত্যকা পাড়ি দিয়েছে। ঈগলটি মনোযোগ সহকারে শুনছিল। সে বলল, কি অদ্ভুত গল্প! কিন্তু চিন্তা করো না, রাজকুমারী জেলেদের দাবি অনুযায়ী সমুদ্রের কাছে নয়, বরং সিলভার মাউন্টেইলে আছে। এটি এখান থেকে 2 দিনের দূরত্বে, কিন্তু সেখানে পৌঁছানো সহজ নয়। পাহাড়ের চারপাশে একটি বন আছে যেখানে বিশাল পোকামাকড় বাস করে। শামস আল দিন বলল, আমাকে অবশ্যই রাজকুমারীকে খুঁজে বের করতে হবে। ঈগলটি বলল, যদি তাই হয় তবে সতর্ক থেকো, আমি তোমাকে অনুসরণ করব যাতে তোমাকে নিরাপদ পথে নিয়ে যেতে পারি। শামস আল দিন চলে যাওয়ার আগে সে বাকি গাছপালাগুলি নিল যা ঈগলকে সুস্থ রাখতে সাহায্য করেছিলেন, কারণ তার হয়তো সেগুলি প্রয়োজন হতে পারে। তারপর সে তার পথ চলতে লাগল এবং ঈগলটি তাকে অনুসরণ করে সিলভার মাউন্টেনে নিরাপদে পৌঁছানোর জন্য তাকে পথ দেখাল। শামস আল দিন তার দয়া এবং সাহায্যের জন্য ঈগলকে ধন্যবাদ জানাল। তারপর সে তাকে বিদায় জানাল এবং তার পথে চলতে লাগল। সে পাহাড়ের পাদদেশে পৌঁছাল এবং তার চূড়ায় একটি বিশাল রাজ্য দেখতে পেল। যখন সে রাজপ্রাসাদ সম্পর্কে জিজ্ঞাসা করল, লোকেরা তাকে একটি ভবনের দিক নির্দেশ করল যার দরজা রূপার তৈরি। শামস আল দিন সম্রাটের কাছে গেল এবং তাকে জানাল যে সে তার নেতার জন্য সোনারঙার রাজকন্যার হাত চাইতে এসেছে এবং সে একটি উপহার এনেছিল, কিন্তু তা চুরি হয়ে গেছে। সম্রাট বললেন, ঠিক আছে, কিন্তু তিনি অবাক হলেন যে সে নিরাপদে প্রাসাদে পৌঁছেছে। তিনি তাকে জানালেন যে তার মেয়ের হাত চাইতে আসা সবাই বিশাল পোকামাকড় দ্বারা খেয়ে ফেলা হয়েছে, যারা তার রাজ্যের চারপাশে বাস করে। তারপর তিনি একটি শর্ত দিলেন। তিনি বললেন, যদি তুমি চাও যে আমি রাজকন্যাকে তোমার সাথে পাঠাই এবং তোমার নেতার কাছে তার বিয়ের প্রস্তাব গ্রহণ করি, তবে তোমাকে বন থেকে 100টি পান্না খুঁজে বের করতে হবে। সেগুলিতে গর্ত করে রাজকন্যার জন্য একটি হাড় তৈরি করতে হবে। আমি তোমাকে 3 দিন সময় দেব। শামস আল দিনের মুখ অন্ধকার হয়ে গেল। সে মনে মনে বলল, আমি কিভাবে এটি করতে পারি? বনটি শিকারী পোকামাকড় এবং বিচ্ছুতে পূর্ণ। সে বনে হেঁটে চলল, ডানে বামে থাকাচ্ছিল। সূর্য ডুবে গেল এবং সে একটিও পান্না পেল না। যখন সে হতাশ হয়ে ফিরে যেতে চাইল, সে একটি কণ্ঠস্বর শুনতে পেল। তুমি কি সেই যুবক নও যে আমাদের আগুন থেকে বাঁচিয়েছিল? যখন সে কণ্ঠস্বরের উৎসটির দিকে তাকালো, সে পিঁপড়েদের দলবল নিয়ে দেখতে পেল। সে তাকে জিজ্ঞাসা করল, তুমি এই জনশূন্য জায়গায় কি করছ? সে তাকে সোনারঙার রাজকন্যার গল্প এবং তার বাবা যে পান্নার হাড় তৈরি করতে বলেছিলেন তা বলল। রানী তাকে বলল, চিন্তা করো না, আমার এখানে অনেক আত্মীয় আছে এবং আমরা তোমার জন্য হাড়টি তৈরি করে দেব। তুমি বিশ্রাম নাও। 2 দিন পর আমাদের এখানে দেখা হবে। তারপর পিঁপড়ার রানী তার বোন এবং আত্মীয়দের খবর দিল। অসংখ্য পিঁপড়া বের হল এবং যখনই তারা একটি পান্না খুঁজে পেল, তারা সেগুলিকে শ্রমিকদের কাছে দিল, যারা সেগুলিকে গর্ত করতে লাগল। সময় মতো হাড়টি তৈরি হয়ে গেল। সেই দিন এটি সম্রাটের কাছে নিয়ে গেল, যিনি তার চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি তাকে বললেন, আমি স্বীকার করি যে তুমি একজন আশ্চর্যজনক ব্যক্তি। কোনো মানুষ বা জিন এই হাড়টি তৈরি করতে পারত না। আমি রাজকন্যার মূল্য বোঝানোর জন্যেই শর্তটি দিয়েছিলাম। যদি তুমি এটি সম্পূর্ণ করতে না পারতে, তবে তুমি তোমার নেতার জন্য রাজকুমারী জেসমিনের হাত চাইতে পারতে না। সন্ধে নেমে এলে সম্রাট একটি বিশাল ভোজের আয়োজন করলেন, যেখানে মন্ত্রী, রাজকুমার এবং তাদের স্ত্রীরা এবং অনেক মানুষ জড়ো হয়েছিল। হঠাৎ দাসেরা দরজা খুলে দিল। সোনারঙার রাজকন্যা জেসমিন প্রবেশ করলেন এবং সম্রাটের পাশে বসলেন। শামস আল দিন এবং উপস্থিত সবাই তার সৌন্দর্য এবং কমনীয়তা দেখে মুগ্ধ হলেন। তারপর সম্রাট উঠে দাঁড়ালেন এবং উপস্থিত সবাইকে বললেন,
এই যুবক দূর দেশ থেকে রাজকন্যা জেসমিনের হাত চাইতে এসেছে। সে আজ আমাদের মাঝে আছে, কারণ সে সেই কাজটি সফলভাবে সম্পন্ন করেছে যা তার হাত চাইতে আসা সবাই ব্যর্থ হয়েছে। শামস আল দিন সম্রাটের প্রশংসা শুনে হাসলেন। সবাই করতালি দিল এবং রাজকন্যা জেসমিনা আনন্দে হাসলেন। সে শামস আল দিনের ভদ্রতা এবং তার সুন্দর মুখ দেখে মুগ্ধ ছিল। সেই মুহূর্ত থেকে সে তার কল্পনা থেকে দূর হতে পারছিল না, কিন্তু সে তার বাবার অবাধ্য হতে পারছিল না। সকাল হলে সে একটি বিশাল মিছিল নিয়ে শামস আল দিনের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হল। পথে শামস আল দিন রাজকন্যা জেসমিনকে তার পুরো গল্প বলল, কিভাবে সে অনাথ হয়ে বড় হয়েছে, প্রাসাদে বেড়ে উঠেছে এবং সম্রাটের দাস হয়েছে। সে সোনারঙার চুলের কথা বলল, যা চড়ুই পাখি চুরি করেছিল এবং যার কারণে সে তার মালিককে খুঁজতে দেশ বিদেশে ঘুরেছিল। তারপর সে তাকে জাদুকরি গাছটি দেখাল, যা ঈগলের জীবন বাঁচিয়েছিল। জেসমিন তার গল্প শুনে বিস্মিত হয়েছিল। সে তাকে বলল, কেন তুমি আমাদের দেশে থাকতে এবং আমাদের বিয়ে করতে আসো না? শামস আল দিন উত্তর দিল, আমি শুধু একজন দাস, আমি তার সেবক। সে তার সুন্দর চোখ দিয়ে তার দিকে তাকিয়ে বলল, পুরুষরা তাদের পদ দ্বারা নয়, তাদের কাজ দ্বারা বিচার করা হয়। যখন মিছিলটি রাজ্যের কাছে পৌঁছাল, রাজকন্যা বললেন, জেনে রেখো শামসালউদ্দিন, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসব না। এমনকি যদি আমি সম্রাটকে বিয়ে করি, আমার হৃদয় সবসময় তোমার সাথে থাকবে। যখন তারা প্রাসাদে পৌঁছাল, সম্রাট রাজকন্যাকে স্বাগত জানালেন এবং তার সৌন্দর্যে বিস্মিত হলেন। রাজকন্যা নিজেও তার প্রতি করুণা অনুভব করল, কারণ সম্রাট ছিলেন মোটা এবং তার প্রধান আগ্রহ ছিল শুধু খাওয়া দাওয়া। যখন সে তার ঘরে গেল, সে নিজেকে তালাবদ্ধ করে ফেলল এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সম্রাট শামস আল দিনকে প্রাসাদের উদ্যান থেকে কিছু কমলা আনতে বললেন। তারপর তিনি একজন প্রহরীকে তার পিছু নিতে এবং তাকে হত্যা করতে ইঙ্গিত করলেন। শামস আল দিন যখন ফল ভরা গাছগুলির কাছে গেল, প্রহরী তাকে তার পিঠে আঘাত করল। রাজকন্যা তার চিৎকার শুনতে পেলেন। যখন সে তার বারান্দা থেকে তাকাল, সে শামস আল দিনকে মাটিতে পড়ে থাকতে দেখল। সেই প্রহরী চলে যাওয়ার অপেক্ষা করল এবং তারপর দ্রুত বাগানে গেল। সে জাদুকরি গাছের সমস্ত পাতা এবং তার রস তার মুখে ঢেলে দিল। কয়েক মুহূর্ত পরে শামস আল দিন তার চোখ খুলল। তার ক্ষত সেরে দিয়েছিল এবং সে আগের চেয়ে আরও সুদর্শন হয়ে উঠেছিল। রাজকন্যা খুব বিস্মিত হলেন এবং তাকে বললেন, সম্রাটের লোকেরা আসার আগেই আমরা পালিয়ে যাই। যখন তারা দরজার কাছে পৌঁছাল, তারা সম্রাটকে তার রক্ষকদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখল। সম্রাট শামস আল দিনকে দেখে বিস্মিত হলেন এবং রাজকন্যাকে বললেন, তুমি অবশ্যই একজন জাদুকরি, তুমি সেই গুল্মগুলি আমাকে দাও। সে উত্তর দিল, আমি সেগুলি সব নিংড়ে ফেলেছি এবং হাত থেকে সেগুলি মাটিতে ফেলে দিল। তিনি বললেন, তুমি মিথ্যা বলছ। তিনি একজন প্রহরীকে তাকে তলোয়ার দিয়ে আঘাত করতে এবং তারপর তাকে সেই গুল্মগুলি খাওয়াতে বললেন, যাতে সে শামস আল দিনের মতো সুদর্শন যুবক হতে পারে। একজন প্রহরী তাকে আঘাত করল এবং সে মাটিতে পড়ে গেল। যখন তারা রাজকন্যার কাছ থেকে গোলমগুলি নিল, তখন তারা দেখতে পেল যে তাতে কিছুই অবশিষ্ট নেই। সম্রাট মাটিতে পড়ে রইলেন এবং মারা গেলেন। রক্ষকেরা ভয় পেয়ে গেল এবং শামস আল দিনকে আক্রমণ করতে চাইল। হঠাৎ একজন দাসী দৌড়ে এসে চিৎকার করে বলল, থামো, শামস আল দিন সম্রাটের ছোট ভাই। তার বাবা আমাকে তার জন্ম দিয়েছিলেন এবং তার কাছ থেকে গোপন রেখেছিলেন তার বাহুতে সম্রাটের বাহুর মতো একটি তিল আছে। যেহেতু তোমাদের সম্রাট কোনো উত্তরাধিকারী রেখে যাননি, তাই শামস আল দিন এখন তোমাদের সম্রাট। রক্ষকেরা তার সামনে সারিবদ্ধ হল এবং এক সুরে চিৎকার করে বলল, সম্রাট দীর্ঘজীবী হন। কয়েকদিন পরে সম্রাট শামস আল দিন সোনারঙার রাজকন্যা জ্যাসমিনকে বিয়ে করলেন। তিনিই পৃথিবীর সবচেয়ে সুদর্শন সম্রাট ছিলেন। তাদের অনেক ছেলেমেয়ে ছিল, যাদের সবুজ চোখ ছিল। তাদের রাজত্ব ছিল শান্তি এবং সমৃদ্ধির যুগ। আজকের গল্প এখানেই শেষ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।